বিনিয়োগ বা ডিজিটাল লেনদেনের জন্য ক্রিপ্টোকারেন্সি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, কিন্তু এটি পরিবেশের জন্য কতটা ক্ষতিকর? এর সাথে ক্রিপ্টোতে বিনিয়োগ করার আগে আপনার কি কি জানা দরকার? চলুন জেনে নেই শিফটের আজকের পর্বে। বিশ্বজুড়ে বিস্তৃত হচ্ছে ক্রিপ্টো। বিশ্বব্যাংকের মতে 2021 সালে 100 থেকে 200 মিলিয়ন মানুষ হয় ক্রিপ্টো ব্যবহার করেছে, নয়তো এতে বিনিয়োগ করেছে। এর মধ্যে অনেক সম্ভাবনা আছে এমন বাজার, সাথে উন্নয়নশীল অর্থনীতিও আছে। অনেক ব্যবহারকারীরাই ব্যাংকে না গিয়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আর্থিক লেনদেন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের পক্ষে এবং বিপক্ষে প্রচুর যুক্তি রয়েছে। একটু আলাপ করে নেই এই বিষয়ে আপনার যা কিছু জানা উচিত। বিটকয়েন, ডোজকয়েন বা ইথেরিয়াম যাই হোক না কেন, ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় শক্তি তাদের মূল নকশার বৈশিষ্ট্য। প্রথম সুবিধা, নিরাপত্তা। ক্রিপ্টোকারেন্সি সাধারণত ব্লকচেন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। এটি একটি ডিজিটাল লগবুকের মতো কাজ করে। এর লেনদেন ব্লকচেইনে সংরক্ষিত হয় এবং প্রতিটি ধাপ রেকর্ড করা হয়। ধরেন, যদি অপরাধীরা অর্থ সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে তারা এমন কিছু চিহ্ন রেখে যাবে যেটা ধরা পড়ে যাবে সহজেই। এই স্বচ্ছতাই ব্লকচেইন প্রযুক্তিকে নিরাপদ করে তোলে। দ্বিতীয় সুবিধা, কোনো মুদ্রাস্ফীতি নেই। জাতীয় মুদ্রাগুলো থেকে ক্রিপ্টোকারেন্সি স্বাধীন, তাই তারা জাতীয় মুদ্রাস্ফীতি দ্বারা প্রভাবিত হয় না, বরং তাদের মূল্য, জনপ্রিয়তা, চাহিদা এসব দিয়েই নির্ধারিত হয়। প্রতিটি মুদ্রার ব্যবহারযোগ্য ইউনিটের সংখ্যা সীমিত, যেন বাজারে যেসব মুদ্রা আছে সেই সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। তৃতীয় সুবিধা, উচ্চ মুনাফা। বাজারে প্রায় 10,000-এরও বেশি বিভিন্ন রকমের ক্রিপ্টোকারেন্সি আছে। প্রতিটির বৈশিষ্ট্য আলাদা। বিশেষ করে নতুন মুদ্রাগুলোতে প্রাথমিকভাবে দ্রুত মূল্য বৃদ্ধির প্রবণতা থাকে, কারণ তাদের মূল্য সরবরাহ এবং চাহিদার উপর নির্ভর করে। যদি একটি নতুন মুদ্রা ভালোভাবে বাজারজাত করা হয় এবং প্রচুর ক্রেতাদের আকর্ষণ করে, তবে এটি বাজারে প্রভাব তৈরি করতে পারবে। প্রথম অসুবিধা, সম্ভাব্য ক্ষতি। এই অনিশ্চয়তা ক্রিপ্টোকারেন্সির পতনের কারণও হতে পারে। দ্রুত লাভ সবসময় দ্রুত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেক মুদ্রাই খুব দ্রুত ক্ষণস্থায়ী জনপ্রিয়তা লাভ করে, কিন্তু তারপর মানুষ দ্রুতই আবার একে ভুলে যায়। দ্বিতীয় অসুবিধা, সাইবার নিরাপত্তা। বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ক্রিপ্টো ওয়ালেটে প্রবেশ করার একমাত্র উপায় হলো আপনার পাসওয়ার্ড। যদি আপনি এটি হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার সমস্ত সঞ্চয়ও হারিয়ে ফেলবেন। এবং যে কোনো ডিজিটাল পাসওয়ার্ডের মতোই এটিও ঝুঁকিপূর্ণ। মনে রাখবেন, আপনার ডিজিটাল ওয়ালেটের কয়েনগুলির জন্য হ্যাকাররা কিন্তু ওত পেতে আছে। তৃতীয় অসুবিধা, দুর্বোধ্যতা। যে কোনো কিছুই আসলে কিভাবে কাজ করে তা ভালোভাবে না বুঝে বিনিয়োগ করলে সবসময়ই ঝুঁকিপূর্ণ হতে পারে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে বিষয়টি সম্পর্কে প্রচুর সময় নিয়ে বুঝে নেয়াই বুদ্ধিমানের কাজ হবে। এবং আরও একটি অসুবিধা আছে, তা হলো ক্রিপ্টো মাইনিং এর পরিবেশগত প্রভাব। কেউ কেউ বলেন ক্রিপ্টোকারেন্সিগুলি একটি দেশের সমান শক্তি ব্যবহার করে, কিন্তু কেন? এবং ক্রিপ্টোর পরিবেশ বান্ধব হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সিগুলি প্রতিবার একটি নতুন মুদ্রা তৈরি বা পুরনো লেনদেন চেক করার সময় শক্তি অপচয় করে। একটি ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক প্রতিটি লেনদেনকে যাচাই করে এবং ব্লকচেইনে, অর্থাৎ বুককিপিং সিস্টেমে রেকর্ড করতে থাকে। এই ব্লকচেইন নতুন নতুন ব্লক আবিষ্কার করে প্রসারিত হয়। এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি শক্তি খরচ হয় যেই পদ্ধতিতে, তার নাম প্রুফ অফ ওয়ার্ক। প্রুফ অফ ওয়ার্ক মূলত সাইবার আক্রমণ এবং স্প্যাম প্রতিরোধ করার জন্যই উদ্ভাবিত হয়েছিল। লেনদেনের বৈধতা যাচাই করার জন্য কম্পিউটারগুলিকে ডেটা স্থানান্তর করার আগে একটি সময় সাপেক্ষ গণনা করতে হয়। তারপর ডেটা গ্রহণকারী কম্পিউটারগুলিকে সমাধানটি যাচাই করতে হয়, যা গণনার চেয়ে অনেকটাই সহজ। বিটকয়েনের মতো মুদ্রাগুলি ডেটার ব্লক বুঝতে প্রুফ অফ ওয়ার্ক প্রক্রিয়াটিকে ব্যবহার করে। প্রতিটি ব্লকের তথ্য বা লেনদেন স্থায়ীভাবে ব্লকচেইনে সংরক্ষণ করা হয়। এটি এখন পর্যন্ত করা সমস্ত লেনদেনের জন্য একটি খাত হিসেবে কাজ করে। এর সবকিছুই একটি ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্কে সংরক্ষিত। এই নেটওয়ার্কে যুক্ত যে কোনো কম্পিউটার যখন একটি নতুন ধাঁধা সমাধান করতে বা একটি নতুন ব্লক আবিষ্কার করতে পারে, তখন তাকে মুদ্রা দিয়ে পুরস্কৃত করা হয়। এই প্রক্রিয়াটিকেই মাইনিং বলা হয়। মাইনারদের যত বেশি কম্পিউটেশনাল পাওয়ার আছে, তত বেশি সমীকরণ তারা সমাধান করতে পারবে এবং তারা তত বেশি ক্রিপ্টো মাইন করতে পারবে।
আজকাল প্রুফ অফ ওয়ার্ক মাইনিং এতটাই লাভজনক হয়ে উঠেছে যে শুধু এর জন্যই তৈরি করা হচ্ছে বিশাল সব কম্পিউটার ফার্ম। বিশ্বের বিটকয়েন মাইনিং এর 3/4 বেশি চীনে হয়েছিল, যতক্ষণ না 2021 সালের শেষের দিকে ট্রেডিং এবং মাইনিং নিষিদ্ধ করা হয়। তাদের সরকারি বিবৃতি, ক্রিপ্টো মাইনিং ছিল একটি অত্যন্ত ক্ষতিকর শিল্প যা চীনের কার্বন নিরপেক্ষতার সাধনাকে বিপন্ন করে তুলেছিল। কাজাখস্তান ছাড়া এরপরে মাইনাররা কোথায় গেল? পরিবেশকর্মী জোসেফ ক্যাম্পেল যা জানালেন। নিউ ইয়র্ক থেকে তারা টেক্সাসে চলে যাচ্ছে, কানাডায় যাচ্ছে। যেখানে কিছুটা সস্তা বিদ্যুৎ আছে তারা সেখানে যাচ্ছে। বিটকয়েন মাইনিং এর মূল কাঁচামাল হলো বিদ্যুৎ, তাই বিদ্যুৎ যত সস্তা হবে তাদের জন্য মাইনিং তত বেশি লাভজনক হবে এবং তারা তত বেশি অর্থ উপার্জন করবে। কিন্তু এতে কোনো সামাজিক কল্যাণ নেই। এতে মূলত কিছু ধনী ব্যক্তি আরও ধনী হচ্ছে এবং এই পুরো কাজটি করতে আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা হচ্ছে। জোসেফ ক্যাম্পেল সেনেকা লেক গার্ডিয়ানের সভাপতি, নিউ ইয়র্ক স্টেটের ফিঙ্গার লেক রক্ষাকারী একটি পরিবেশ সংস্থা। ক্রিপ্টো মাইনিং কত শক্তি খরচ করে প্রতিবার তিনি জানালার বাইরে তাকালেই লক্ষ্য করেন। কয়েক হাজার মাইনিং রিগ চালানোর উদ্দেশ্য নিয়ে একজন বিনিয়োগকারী তার বাড়ির ঠিক সামনে একটি পরিত্যক্ত বিদ্যুৎ কেন্দ্র কিনে সেটিকে আবার চালু করেছিলেন। এগুলো মূলত একক উদ্দেশ্যে নির্মিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার। তাদের 15,300টি বিটকয়েন মাইনিং রিগ ইনস্টল করা আছে। সেই সংখ্যাটিকে এখন 30,000 করার পরিকল্পনা করছেন তারা বেশ ভালো একটি চুক্তি পেয়েছেন। তারা তাদের নিজস্ব বিদ্যুৎ তৈরি করছেন। তাদের কাছে এই পাইপটি রয়েছে যা হ্রদের ভেতরে 200 মিটার পর্যন্ত চলে গেছে। তাদেরকে প্রতিদিন 139 মিলিয়ন গ্যালন জল প্রত্যাহার করার অনুমতি দেওয়া হয়েছে। তারা এই হ্রদটিকে শুষে খেয়ে ফেলছে এবং তাদের পাইপে কোনো মাছ সুরক্ষা পর্দা নেই এবং এটি একটি বিশাল ব্লেন্ডার হিসেবে কাজ করছে। এটি কেবল মাছগুলোকে চিবিয়ে থুতু দিয়ে ফেলে দেয়। তাদের সেই জলের 125 মিলিয়ন গ্যালন 108 ডিগ্রি ফারেনহাইট হ্রদে ফেরত দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এটি হ্রদের জলের তাপমাত্রার মধ্যে বিশাল পার্থক্য তৈরি করছে। এজন্য সমস্ত ফিঙ্গার লেকে ক্ষতিকারক অ্যালগাল ব্লুমস নামের সমস্যা তৈরি হচ্ছে। ফিঙ্গার লেক মাইনিং ক্রিপ্টোকারেন্সির জন্য পুরো বিশ্বের দৌড়ে একটা উদাহরণ মাত্র। ক্রিপ্টোকারেন্সিগুলো যে শক্তি খরচ করে সেটা বিবেচনাতে আনা হচ্ছে না। যখন জোসেফ ক্যাম্পেল এবং অন্যান্য পরিবেশ কর্মীরা পরিবেশ রক্ষার জন্য লড়াই করছেন, সেই সময়ই কিছু রাজনীতিবিদ মাইনারদের হোস্ট করার একটি লাভজনক সুযোগ দেখতে পাচ্ছেন। এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে একটি বিটকয়েন সিটি তৈরির পরিকল্পনা করছেন। আগ্নেয়গিরির ভূতাপীয় শক্তি থেকে আসবে তার ক্রিপ্টো ইউটোপিয়াতে বিদ্যুতের চাহিদা। তার প্রকল্প সম্পর্কে মতামত জায়গা অনুযায়ী নির্ভর করে, এমনকি বিটকয়েন সম্প্রদায়ের মধ্যেও। এটি হয়তো বেশ ভালো শোনাতে পারে, কিন্তু আমি মনে করি এটি একটি বিভ্রম যা একজন অজ্ঞ ব্যক্তি দ্বারা চিন্তা করা হয়েছে, যিনি কেবল বিটকয়েন আসলে কি তা কেবল বুঝতে শুরু করেছেন। এখানে খুব বেশি স্বচ্ছতা নেই। বিটকয়েন লেনদেন সম্পর্কে খুব বেশি কিছু বলা যাচ্ছে না। আমি মনে করি এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, যেখানে অন্য কোনো কিছু নিয়ে ভাবা হচ্ছে না। প্রুফ অফ ওয়ার্ক মাইনিং দ্বারা তৈরি মুদ্রাগুলোকে তাদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে বায়ু, সৌর বা জলবিদ্যুতের মতো পরিবেশ বান্ধব উৎস থেকে আসা শক্তি ব্যবহার করতে হবে। কিন্তু বিশ্বব্যাপী এর বিপরীত ঘটছে। একটি সমীক্ষায় দেখা যায় যে বিটকয়েন নেটওয়ার্কের নবায়নযোগ্য শক্তির ব্যবহার 2020 সালের প্রায় 42% থেকে 2021 সালের আগস্টে 25% নেমে এসেছে। গবেষকদের বিশ্বাস, ক্রিপ্টোতে চীনের নিষেধাজ্ঞা এতে আংশিকভাবে দায়ী। চীনা জলবিদ্যুতের পরিবর্তে অনেক মাইনার এখন জীবাশ্ম জ্বালানি থেকে আসা মার্কিন বিদ্যুৎ ব্যবহার করে। কিন্তু একটি বিকল্প ক্রিপ্টো প্রযুক্তিও আছে যাকে বলে প্রুফ অফ স্টেক। এটি 99.9% বেশি এনার্জি এফিশিয়েন্ট বলে অনুমান করা হচ্ছে, আর এটা এভাবে কাজ করে। এখানে লেনদেনে ভ্যালিডেশন বা বৈধতা প্রক্রিয়ার জন্য কোনো গাণিতিক ধাঁধার সমাধানের প্রয়োজন নেই। প্রুফ অফ স্টেক পদ্ধতিতে সমাধানগুলি পূর্বাভাসিত হয়, আবিষ্কৃত হয় না। নতুন কয়েন মাইন করার পরিবর্তে ফোর্স করা হয়। ফোর্জারদের প্রথমে কিছু মুদ্রার মালিক হতে হবে, তারপরে তারা একটি নির্দিষ্ট পরিমাণ স্টেক করতে পারে যা লক করা থাকে এবং ফোর্জিং প্রক্রিয়া চলাকালীন ট্রেড করা যায় না। আর এই পদ্ধতির সাহায্যে পরবর্তী টোকেনগুলি কাকে পুরস্কৃত করা হবে তার নির্ধারণে কম্পিউটেশনাল পাওয়ার আর নির্ধারক হিসেবে থাকে না।
বরং ফোর্জাররা তাদের স্টেকের পরিমাণ ও কতক্ষণ তারা স্টেক করবে তার উপর ভিত্তি করে টোকেন অর্জন করে। প্রতারণাকে নিরুৎসাহিত করার জন্য একটি অতিরিক্ত র্যান্ডমাইজেশন ধাপও রয়েছে। তাহলে প্রুফ অফ স্টেক পদ্ধতিতে কি এই জলবায়ু বিপর্যয় রোধ করার সম্ভাবনা আছে? যদি ব্লকচেইন লেনদেনে ভ্যালিডেশন করার অন্য কোনো পদ্ধতি থাকে যার জন্য প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয় না, তবে আমাদের অবশ্যই সেই দিকে অগ্রসর হওয়া উচিত। এমনকি ইথেরিয়াম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রুফ অফ ওয়ার্ক মাইনিং দ্বারা তৈরি ক্রিপ্টোকারেন্সি সেপ্টেম্বর 2020 সালে তাদের ভ্যালিডেশন ব্যবস্থাকে প্রুফ অফ স্টেকে পরিবর্তন করেছে। একটি পরিবেশ বান্ধব ক্রিপ্টোকারেন্সি বেছে নেওয়া ব্যবহারকারীদের জন্য একটি উত্তম সুপারিশ হতে পারে। ক্রিপ্টো বাজারে নতুন বিনিয়োগকারীদের অন্যান্য জিনিস সম্পর্কে কি কি জানা উচিত তা নিয়ে আমরা বেন ক্যাসিলেনকে জিজ্ঞাসা করি। তিনি হংকংয়ের একটি বড় ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্মে একজন বিশ্লেষক। আসলে যে কোনো ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার আগে আমি বিটকয়েন কি তা ভালোভাবে খতিয়ে দেখে সেই যাত্রা শুরু করব। এই ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় বাজার মূলধন রয়েছে এবং এটি একমাত্র ক্রিপ্টোকারেন্সি যা দিয়ে প্রকৃতপক্ষে দক্ষিণ আমেরিকায় আইনি দরপত্র ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র বিটকয়েন দিয়েই বড় ধরনের তহবিল কেনার জন্য গুরুত্ব সহকারে বিনিয়োগ করা হচ্ছে, কারণ আপনারা জানেন এটি যে নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল তার থেকেই সমস্ত অন্যান্য ক্রিপ্টোকারেন্সি উদ্ভূত হয়েছে এবং অন্যান্য সমস্ত প্রকল্প তৈরি হচ্ছে। In terms of the principles that it was founded upon. অবশ্যই আপনি ইউটিউবে যেতে পারেন এবং সেখানে অনেক ইনফ্লুয়েন্সার রয়েছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে বেশিরভাগ লোক যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কথা বলে তারা নিজেরাই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে রেখেছে, এমনকি আমিও। তাই আপনি শুধু অন্য লোকের মতামত এবং তার ভবিষ্যৎ প্রত্যাশার উপর নির্ভর করতে পারবেন না। আপনি যদি 1 বছরেরও বেশি সময় বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে শুধু উচ্চমানের প্রকল্পগুলোই দেখতে হবে। আপনি যদি সঞ্চয় করতে চান, আপনি আপনার সঞ্চয় থেকে একটি ফল পেতে চাইবেন, তাহলে আপনাকে স্টেবল কয়েনের সঙ্গে থাকতে হবে। আর যদি আপনি একটি দীর্ঘমেয়াদী ভাবনা করতে চান, যেমন 10 বছর পর, এবং আপনি বিশ্বাস করেন যে বর্তমান মুদ্রা ব্যবস্থা টিকে থাকতে পারবে না, তাহলে বিটকয়েনের দিকেই থাকুন। সুতরাং সঠিক তথ্য জেনে নিন আগে। মনে রাখবেন, আপনার তথ্যের উৎস যখন একজন ইনফ্লুয়েন্সার, তখন কিন্তু আপনার আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। তাদের কিন্তু কমিশনও থাকতে পারে। অতএব খুব সাবধানে জেনে নিন পরের ধাপটা কি। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনার মতামত কি? ক্রিপ্টো কি সবার লেনদেনের ভবিষ্যৎ হবে? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। আবারও দেখা হবে শিফটের পরবর্তী পর্বে।